রাঙামাটিতে মেডিকেল কলেজ চালুর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে পাহাড়ি ও স্থানীয় বাঙালি সংগঠনগুলো। শনিবার মেডিকেল কলেজের পাঠদান শুরুকে কেন্দ্র করে জেলায় সড়ক ও নৌপথ অবরোধ ডাকে পাহাড়িদের সংগঠন পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস। অবরোধের পক্ষে বিপক্ষে কর্মীদের সংঘর্ষে আহত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আমরা চলে যাচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানতে সহকর্মী অনুপম শীলের কাছে। অনুপম, আপনি সারাদিন রাঙামাটিতে ছিলেন, এখন সেখানকার কি পরিস্থিতি এবং আসলে মূল সমস্যাটা কোথায়? আসলে সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে সারাদিন ধরে আমরা সেখানে ১৪৪ ধারা এবং সকাল ১১টার দিকে অবরোধের পক্ষে বিপক্ষে যে কর্মীরা রয়েছে তাদের মধ্যে একটি সংঘর্ষ, এবং আমরা সন্ধ্যার পরও যখন সেখান থেকে চলে আসছিলাম পথে আমরা খবর পেয়েছি সে তারপরও নগরীর ১৪৪ ধারার মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একটি বিষয় আসলে মূলত আমরা যখন গতকালকে যাচ্ছিলাম তখন একটি চট্টগ্রাম ওখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে, এই বিষয়টিকে প্রতিরোধ করে বা এই বিষয়টির বিরুদ্ধে গিয়ে একটি সংগঠন অবরোধ পালন করবে, সেই বিষয়টি আসলে আমাদের কাছে অনেকটা অবাক করার মতো। কারণ আমরা চট্টগ্রামে যদি শুধু দেখি, চট্টগ্রামে কিন্তু একটি গত বছর একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে, তারপরেও চট্টগ্রামে জেনারেল হাসপাতালকে আরও একটি দ্বিতীয় মেডিকেল কলেজ হিসেবে চালুর একটি দাবি রয়েছে। সেই প্রেক্ষাপটে যখন সরকার নিজে থেকে উদ্যোগী হয়ে রাঙামাটি মেডিকেল কলেজ চালুর সিদ্ধান্ত নিচ্ছে, সেক্ষেত্রে এটির বিরুদ্ধাচরণটা আসলে আমরাও একটু অবাক হয়েছিলাম। এবং সেই প্রেক্ষাপটে আমরা সকালবেলা আজকে যখন এবং সারাদিনই আসলে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি, সেক্ষেত্রে আসলে রাঙামাটিতে যারা সচেতন, বিশেষ করে শিক্ষিত শ্রেণী কিন্তু এটির বিরুদ্ধে নয়। তারা বারবার বলছেন যে হ্যাঁ, একটি মেডিকেল কলেজ হলে সেখানকার আর্থসামাজিক উন্নয়ন হবে, সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে সুযোগ তৈরি হবে। কিন্তু মূল যে বিষয়টি এখানে সমস্যাটাই তৈরি হয়েছে, আঞ্চলিক কয়েকটি দল বা আঞ্চলিক দলগুলো রাজনীতি আসলে এখানে যুক্ত হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জনসংহতি সমিতি অর্থাৎ সন্তু লারমা কিন্তু শান্তি চুক্তির পরে আমরা যেমনটা দেখেছি, ইতিমধ্যে আমরা সন্তু লারমার যে জনসংহতি সমিতি সেটি বেশ কয়েক ভাগে ভাগ হয়েছে এবং তার দলের মধ্যে তার নেতৃত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে যে অভিযোগটি বারবার শোনা যায় যে সন্তু লারমা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করার পরেও পার্বত্য শান্তি চুক্তির জন্য যে জোরালো একটি ভূমিকা বাস্তবায়নের জন্য যে রাখা উচিত ছিল, তার প্রতিপক্ষ যে পক্ষগুলো এখন তৈরি হয়েছে তারা এই অভিযোগটি করেন। এই প্রেক্ষাপটে এসে প্রায় ১৭ বছর পরে এসে এখন সন্তু লারমা তার দলের মধ্যে পাহাড়ে তার নিজের অবস্থান পোক্ত করার জন্য আমরা যেমনটা দেখেছি যে আসলে উনি সরকারের প্রায় প্রত্যেকটি সিদ্ধান্তেরই এখন বিরুদ্ধাচরণ করছেন। এবং সেই প্রেক্ষাপটে এই মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও তিনি বিরুদ্ধাচরণ করছেন, এরকম একটি বিষয় কিন্তু সেখানে রাঙামাটিতে প্রচলিত আছে। এবং এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন স্তরে কথা বলেছিলাম। তো পাহাড়ের জনসংহতি সমিতির পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে, বলা হচ্ছে যে মূলত প্রাথমিক শিক্ষা এবং পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি বিষয়ে পূর্ণাঙ্গ যে কোনো ফয়সালা না হওয়ার আগে এই ধরনের উন্নয়ন আসলে পাহাড়ের জনগণ চায় না। কিন্তু তার বিপরীতে আমরা যারা অবরোধের বিপক্ষে আজকে আমরা অবস্থান নিয়েছে, তারা বলছে যে আসলে মূলত জনবিচ্ছিন্ন সন্তু লারমা জনগণের কাছে ফেরত যেতে পারছেন না, এই জন্যই উনি এই সরকারের এই ধরনের উদ্যোগগুলোকে বিরুদ্ধাচরণ করে নিজের জনপ্রিয়তা বাড়ানোর একটি কৌশল নিয়েছেন। অনুপমকে অনেক ধন্যবাদ। আমি একটু জানতে চাইবো যে আপনারা কি সরাসরি সন্তু লারমার সঙ্গে কথা বলতে পেরেছেন বা কথা বলার চেষ্টা করেছেন? এটা একটা দিক। আরেকটা হলো যে আপনারা কি সরকার পক্ষ, বিশেষ করে ওই জায়গায় আপনাদের সম্ভবত আপনাদের কাছে হচ্ছে জেলা প্রশাসন বা ওরকম, তাদের কাছে জানতে চেয়েছেন যে মেডিকেল কলেজ এইখানে স্থাপনের আগে এই ধরনের পরিস্থিতি হতে পারে বা স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব তাদের সঙ্গে কোনো কথাবার্তা তারা বলেছিলেন কিনা, তাদের মনোভাবটা বুঝতে চেষ্টা করেছিলেন কিনা? হ্যাঁ, আসলে সন্তু লারমার সাথে আমাদের আজকে কথা হয়নি, কিন্তু গতকালকে এই বিষয়ে কথা হয়েছিল চট্টগ্রাম সার্কিট হাউসে একটি সভায়। সেখানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ছিলেন। সেই সভা শেষে আমরা ব্রিফিংয়ে জানতে চেয়েছিলাম এই আজকের যে অবরোধ, সেই অবরোধের বিষয়টি একটি পূর্ব ঘোষিত অবরোধ ছিল। এবং উনি এখানে আমাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। উনি আমাদের বলেছেন যে এই বিষয়ে জানতে হলে আপনাদেরকে রাঙামাটি আসতে হবে। এই প্রেক্ষাপটে আমরা আজকে রাঙামাটিতে সন্তু লারমাকে পাইনি, কিন্তু তার দলের কার্যনির্বাহী সদস্য উদয়ন ত্রিপুরার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন যে এই সময়ে এসে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া এই ধরনের উন্নয়নটা বা শিক্ষাক্ষেত্রে এই ধরনের উন্নয়ন ওনাদের পাহাড়ি জনগণ চায় না।
আর সরকারি যেই বিষয়টি আমরা সেখানে সরকারের সংরক্ষিত মহিলা আসনের একজন এমপি ফিরোজা বেগম ওনার সাথে কথা বলেছিলাম। এছাড়া পাশাপাশি সেখানে আওয়ামী লীগ নেতা, যেহেতু সরকার আওয়ামী লীগেরই, তাই আওয়ামী লীগ নেতা আগের বারের এমপি ছিলেন দীপঙ্কর তালুকদার, ওনার সাথেও আমরা কথা বলেছিলাম। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের যে চেয়ারম্যান রয়েছে সেই জেলা পরিষদের চেয়ারম্যানের সাথেও কথা বলেছিলাম। ওনাদের কাছ থেকেই কিন্তু আমরা সরকারের যেই কথাগুলো একটু আগে আমরা যেমনটা বলছিলাম এই ধরনের দাবিগুলো তোলা হচ্ছিল। ধন্যবাদ অনুপম, আপনি অনেক পুরনো ইস্যু, আমরা এই বিষয়ে ফিরবো, আরেকটা আমাদের বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আবার একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরো একবার, চলে যাচ্ছে আলোচনা। আমরা কথা বলছিলাম রাঙামাটিতে পাহাড়ি এবং বাঙালি স্থানীয় আওয়ামী সংগঠনগুলোর যে সংঘর্ষের কথা আমাদের সহকর্মী জানালেন। ভাই, আপনি প্রশ্ন করছিলেন যে স্থানীয়রা আসলে ওখানকার সরকার দলীয়রা কি বলেছেন, এবং সব মিলিয়ে এই যে তারা, আমাদের যে প্রতিবেদক যেটি বললো, যেটা বোঝা গেল যে তারা বলছেন যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, আমি সেটা বোঝার চেষ্টা করছিলাম। তো পার্বত্য জনগোষ্ঠীর দিক থেকে জিনিসটা এখনো ধোঁয়াটেই রয়ে গেছে, কারণ তাদের মধ্যে একাধিক সংগঠন আছে, নিজেদের অধিকারের জন্য লড়ছে, আবার তার মধ্যে পরস্পর বিরোধিতা ইত্যাদি আছে। আর শিক্ষার ব্যাপারটা ফলে আমরা খুব সহজে বুঝতে পারবো না। তাদের এই ধরনের একটা মনোভাব থাকতে পারে যে আমাদের নিচের স্তরের শিক্ষা, প্রাথমিক ইত্যাদি, এর ভিত্তি যথেষ্ট শক্তিশালী নয়, সেখানে উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠানে আসলে শেষ পর্যন্ত তাদের এলাকার বাইরের বাঙালিরাই সেখানে লেখাপড়া করবে, এরকম একটা সেন্টিমেন্ট দাঁড় করিয়ে তারা করতে পারে। কিন্তু পশ্চাৎপদ এলাকায় যদি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং তাদের মধ্যে তো শিক্ষা দীক্ষা হচ্ছে, বিশেষ করে চাকমাদের মধ্যে বেশি, তারা যদি সুযোগ পায় তাহলে সেটা ভালো হওয়ারই কথা। তারপরে যেটা সবচেয়ে বড় কথা, এই সমস্যাগুলো জটিল থেকে জটিলতর হয়েছে, কিন্তু সরকারের দিক থেকেই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অত্যন্ত ধীর গতি এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গের মতন হতাশা থেকেও তারা বিষয়, তাদের মধ্যে যে হতাশা, বিশেষত ওই বিষয়গুলোকে আঞ্চলিক পরিষদের হাতে হস্তান্তর করা এবং ভূমি প্রশ্ন, এই দুটি প্রশ্নে সরকার এতই বেশি কনজারভেটিভ থেকেছে, পিছনে থেকেছে, যে এটা কিছুতেই মানে পার্বত্য জনগোষ্ঠীকে সন্তুষ্ট করতে পারে না। এই জায়গাটার অগ্রগতি হলে, মানে শান্তি চুক্তিটি একটি খুব বড় ঘটনা হয়েছে, সেটির বাস্তবায়ন যদি এত ধীর না হতো, ক্ষতিগ্রস্ত না হতো, তাহলে আমরা ওই এলাকার অবস্থা আরো ভালো দেখতে পেতাম। আরেকটা হলো যে আওয়ামী লীগ এটা প্রথমবার যখন ক্ষমতায় আসে তখন তারা চুক্তি করে, তারপরে পুরো সময়টা গেল, কিন্তু অগ্রাধিকার ছিল যে তারা অগ্রাধিকার ভিত্তিতে এটা বাস্তবায়ন করবে। তারপরে বিএনপি সরকার আমল গেল, তারপরে তত্ত্বাবধায়ক দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার গেল, আবার আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে আসলো বিপুলিয়াতে, তারপরও আদৌ মানে এখনো এটা বাস্তবায়ন হয়নি। তার মানে এই যে দীর্ঘ সময় ধরে তাদের এই অপেক্ষা এবং বাস্তবায়ন না হওয়া, সেই হতাশা থেকেও সেখানে, এবং নানা স্বার্থান্বেষী মহল আছে, নানা গ্রুপ আছে, তাদের মানে নানা স্বার্থ আছে, এবং যারা অস্ত্র জমা দিয়ে বিভিন্ন জায়গায় চাকরিতে গিয়েছিল সেখানেও তারা হতাশা থেকে আবার তারা ফিরে গেছে তাদের এলাকায়, এবং তারা তো সে কি আসলে তারা তো নানাভাবে নিগৃহীত হয়েছে, এটা তো আমরা স্বীকার করতে হবে, মানে নানাভাবে তারা নিপীড়নের শিকার হয়েছে। ফলে মানে মেডিকেল কলেজ হবে, বাইরে থেকে বাঙালি যাবে এবং সেখানে তাদের অস্তিত্বের উপরে হবে, আঘাত হবে, সেই বিষয়গুলি তারা ভাবছে, এবং এই সেকি বোধ থেকে এবং তাদের হতাশা থেকে আমি মনে করি যে এই ধরনের এই সংঘাতের দিকে, যে এই ধরনের আপত্তি, মানে মূলত তারা মেডিকেল কলেজ, তারা বোঝে যে তারা এটা হলে তারা বেশি উপকৃত হবে, কিন্তু তারপরও তারা এটা আপত্তি করছে। কিন্তু মেডিকেল কলেজ অবশ্যই হওয়া উচিত আমি মনে করি, এবং সরকার 11টি সম্ভবত মেডিকেল কলেজ দেওয়ার দিয়েছে, কিন্তু আমি যেটা শুনলাম যে শিক্ষক নাই, ম্যাক্সিমাম এখন যেগুলি আছে সেগুলোরই ভিন্ন কথা, একেবারেই অবকাঠামো নাই, তারপরেও আবার 11টা মেডিকেল কলেজ। সরকারের উদ্যোগ ভালো, কিন্তু এইগুলিকে সক্রিয়ভাবে চালানো, যথাযথভাবে এগিয়ে নেওয়া,
সেই জিনিসটা কিন্তু সরকারের আসলে দিক সেখানে থেকে মেডিকেল কলেজ এতগুলো হলেও আবার অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেখানে আমাদের রিসোর্স নাই, হ্যাঁ। সেখানে কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠবে। গুরুতর প্রশ্ন উঠবে। প্রশ্ন আজকে উঠবে। কিন্তু এর মধ্যে প্রশ্ন স্বয়ং উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন হ্যাঁ। যে রোগী মারা ডাক্তার যেন তৈরি না হয়। হ্যাঁ, কিন্তু যেখানে হ্যাঁ, শিক্ষা হ্যাঁ। গ্রহণ করবে সেখানে যদি ভালো শিক্ষা হ্যাঁ, কিন্তু যদি ফ্যাকাল্টি শক্তিশালী না থাকে তাহলে তো তাহলে সেই সে কি আশঙ্কা করবে? সে তো থাকে। আমরা একটু এফবিসিসিআই প্রসঙ্গে যাই। তারা আজকে বেশ কঠোরভাবে ঘোষণা দিয়েছেন যে অবরোধ হরতাল বন্ধে আইনি ব্যবস্থা নিতে তারা এর মধ্যে আইন খতিয়ে দেখছেন। আর তারা বেশ কিছু উদাহরণ তুলে ধরছেন যে তাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে। বলছেন তাদের 3টি খাতে হরতালের কারণে দৈনিক 1.5 থেকে 2,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে, এবং সিংহভাগই ব্যবসায়ীদের হচ্ছে, এরকম একটি এখানে আমি বিষয় তুলে ধরছেন। একটু অ্যাড করতে চাই। সেটা হলো আপনি দেখেন যে দুই নেত্রী যখন ক্ষমতার বাইরে ছিল বা ক্ষমতায় গেছে, যাওয়ার পরে বলছে যে তারা আর হরতাল অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেবে না, বিরোধী দলে গেলেও দেবে না। এটা কিন্তু দুই নেত্রী এই প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন। কিন্তু যখনই তারা ক্ষমতার বাইরে চলে যান তখন মনে হয় যে এই হরতাল অবরোধ হলো প্রাইম টার্গেট তাদের, যে এইটা দিলেই সরকারের পতন হয়ে যাবে, এটা দিলেই দ্রুত সরকার পড়ে যাবে। তাই এবং সেই ইয়াতেই যাচ্ছে যে অন্য কোনো উপায় নাই, দাও হরতাল দাও, যেটা জনগণের উপরে খড়গ নেমে আসে এবং ব্যবসায়ীদের উপরে, সাধারণ মানুষের উপর, প্রত্যেকটা মানুষ কিন্তু এই কর্মসূচিতে কম বেশি এফেক্টেড হয়। এবং এখন যে হরতালের ফেনোমেনা সেটা হলো নাশকতার ফেনোমেনা, সেটা হলো সরকারি সম্পদের ধ্বংস করার ফেনোমেনা, সেটা হলো সাধারণ মানুষের মানে প্রাণহানির আমরা বিষয়গুলো সবসময় আমরা দেখে নানাভাবে আসছি। এগুলা দেখে আসছি। ফলে মনির ভাই, এবং এটি তো- আইনের ইয়াতে যে আইন করার যে ইয়াটা, এটাও সরকার করতে পারতেছে না, বলে যে এটা তো গণতান্ত্রিক অধিকার। এটা বলে আবার মানে এটা বোঝে যে এখানে বিশাল ক্ষতির শিকার হচ্ছে, তারপরেও তারা আসলে এটা সম্ভব কিনা আমরা আমাদের ব্যবসায়ী বাস্তবতায়? নেতাদের আজকের কথা থেকে কিন্তু একটা নতুন একটা ইঙ্গিত পাচ্ছি। যেমন তারা কিন্তু